প্রথমেই হাইকোর্টের ডিরেকশনে 26,000 যে শিক্ষক শিক্ষার্থী ছিল তাদের চাকরি অলরেডি বাতিল হয়ে গেছে। এর পরবর্তী ক্ষেত্রে সুপ্রিম কোর্ট কেবলমাত্র হাইকোর্টের 2টো বা 1টা পয়েন্ট ছাড়া হাইকোর্টের সমস্ত পয়েন্টগুলোকেই বজায় রেখেছে তাদের অর্ডারে বা তাদের যে জাজমেন্ট সেই ফাইনাল জাজমেন্টে। তো সেই মর্মে দেখা যাচ্ছে যে কিছুদিন আগেই হাইকোর্টের যে ডিভিশন বেঞ্চ ছিল সেই ডিভিশন বেঞ্চে আদালত অবমাননার যে মামলা হয়েছিল সেই মামলার যে মূল বিষয়বস্তু ছিল সেটা ছিল যে টাকা ফেরত দিতে হবে যারা টেম্পটেড ক্যান্ডিডেট তাদের, এবং হচ্ছে কি যে ওএমআর সেই ওএমআর পাবলিশ করতে হবে। তো এই নিয়ে আগের দিন যে হিয়ারিংটা ছিল সেই হিয়ারিংয়ের যে মূল বিষয়বস্তু কি সেটা যদি আমাদের চ্যানেলে দর্শকদের কাছে একটু তুলে ধরেন স্যার। খুবই টেকনিক্যাল বিষয় এটা, আইনে এটা প্রচন্ড টেকনিক্যাল বিষয়। তার কারণ এখানে একটা কনসেপ্ট অফ মার্জার বলে একটা প্রিন্সিপাল আছে, ডক্ট্রিন অফ মার্জার। ডক্ট্রিন অফ মার্জার বলছে যে কোনো কোর্ট যদি অর্ডার দেয়, লোয়ার কোর্ট যদি অর্ডার দেয়, সুপিরিয়র কোর্ট সেই অর্ডারটাকে যদি মডিফাই বা রিভার্স বা কিছু করে তাহলে কোন অর্ডার বলবৎ হবে, এটা একটা ব্যাপার। কারণ যে কোনো একটা ইস্যুতে যে কোনো একটা অর্ডারই বলবৎ হবে। সাধারণত সুপিরিয়র কোর্টের অর্ডারই বলবৎ থাকে, দ্যাট ইজ দ্য অর্ডার হুইচ ইজ ইন ফোর্স। এটা হলো নিয়ম, এটাকে ডক্ট্রিন অফ মার্জার বলে। কারণ হাইকোর্টের যে অর্ডারটা যেটা আপেল্ড করলো সুপ্রিম কোর্ট, এখানে যেটা হয়েছে সুপ্রিম কোর্ট সেখানে 3টে পয়েন্টে মডিফিকেশন করেছে। একটা হলো সুপার নিউমারিক পোস্ট, যেটা সেট অ্যাসাইড করে দিয়েছে যে সুপার নিউমারিক পোস্ট ডিসিশন নেওয়ার ক্ষমতা ক্যাবিনেটের আছে, ডিসিশন নিয়েছে বলে দ্যাট ইজ নট ক্রিমিনালিটি, সেই জন্য ওখানে ইনভেস্টিগেশন হবে না। ওটা ডিসিশনটা রং হলে সেটা চ্যালেঞ্জ করে যে কোনো কোর্টে যাওয়া যেতে পারে, সেটা নিয়ে আপত্তি নেই, কিন্তু ওটা ক্রিমিনালিটি নয়, এটা একটা পার্ট। সেকেন্ড যেটা পার্ট সুপ্রিম কোর্ট যেটা করেছে সেটা হলো যে নতুন পরীক্ষাটা যেটা হবে সেটা 31শে ডিসেম্বরের মধ্যে শেষ করতে হবে। থার্ড যে মডিফিকেশনটা করেছে সুপ্রিম কোর্ট সেটা হলো ইন সার্ভিস টিচার। যারা ইন সার্ভিস টিচার মানে যারা ধরুন বাইরে থেকে এসেছে বা অন্য কোনো ডিপার্টমেন্টে তারা চাকরি করতেন, 2016 সালে তারা এই পরীক্ষায় বসেছে, বসার পরে তারা চাকরিটা পেয়েছে, পুরো প্রসেসটা কিন্তু বাতিল। সেই জায়গায় সুপ্রিম কোর্ট হাইকোর্টের সাথে একমত, তাদেরকে সুপ্রিম কোর্ট সুযোগ দিয়েছেন যে আপনারা চাইলে অন্য যেখানে আছে যেখান থেকে এসেছেন সেখানে আপনারা চলে যেতে পারেন। এই এতদিন যে আপনারা কাজ করেছেন এখানে আবার ওখানে চলে যাবেন, এই পিরিয়ডটা আপনার ব্রেক অফ সার্ভিস হবে না, ব্রেক অফ সার্ভিস হবে না। সেই সব ক্যান্ডিডেটদের সুপ্রিম কোর্ট ছেড়ে দিয়েছে। আর যেটা দাঁড়িয়ে আছে সেটা হলো যে এই অর্ডারে সোমা দাসের অর্ডার তো একই অ্যাজ ইট ইজই রেখে দিয়েছে, শুধু আরেকটা মডিফিকেশন ছোট্ট করেছে সুপ্রিম কোর্ট। যারা হ্যান্ডিক্যাপ ক্যান্ডিডেট, ফিজিক্যালি চ্যালেঞ্জড, তারা কন্টিনিউ করতে পারবে টিল নেক্সট পরীক্ষা। পরবর্তীকালে সুপ্রিম কোর্ট ওটাকে আরেকটু মডিফাই করেছে, যারা নট স্পেসিফিক্যালি ফাউন্ড টু বি টেন্টেড যারা, তারা কন্টিনিউ করতে পারবে টিল নেক্সট পরীক্ষা। 31শে ডিসেম্বরের পরে তারা আর এই চাকরিতে থাকবেন না। তারা যদি পরীক্ষা দিয়ে পুনরায় পান তাহলে কন্টিনিউ যেরকম ছিল সেই রকম হবে। এইটা হলো সুপ্রিম কোর্টের ডিরেকশনের অ্যাডিশন অল্টারেশন যেটা সুপ্রিম কোর্ট করে দিয়েছে সেইটুকু। বাকি হাইকোর্টের যা ডিরেকশনস ছিল মূলত দুটো বিষয়, একটা হলো যে রিকভারি অফ মানি, কিভাবে রিকভারি হবে যারা যারা বেআইনিভাবে চাকরি পেয়েছেন তারা, আর দ্বিতীয় বিষয় যেটা সেটা হলো যে এই ওএমআর পাবলিকেশন। এই দুটো জিনিসকে সুপ্রিম কোর্ট কিন্তু এন্ট্যাক্টলি রেখে দিয়েছে, আরো অনেক জিনিসই এন্ট্যাক্ট রেখেছে। সিবিআই এর ফার্দার ইনভেস্টিগেশন করতে পারবে, সমস্ত কিছু। স্বাভাবিকভাবে মামলাটা যখন সোমবার দিন ওঠে, রাজ্য সরকার এবং স্কুল সার্ভিস কমিশনের থেকে এই পয়েন্ট অফ লটা নেওয়া হয়। তাদের যুক্তি হলো যে যেহেতু এই অর্ডারটা সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ হয়েছিল এবং লিভ গ্রান্ট হয়েছে, সেই জন্য হাইকোর্টের অর্ডার আপেল্ড হলেও পুরো কন্টেম্প পিটিশনটা বা যা কিছু এখানে সুপ্রিম কোর্ট করতে পারবে, হাইকোর্টের এখানে করার মতন জায়গা নেই, বা হাইকোর্টে এই কন্টেম্প পিটিশনটা যতক্ষণ না সুপ্রিম কোর্ট কোনো পারমিশন দিচ্ছে
এন্টারটেন করা যাবে না। আমাদের যুক্তি ছিল যে এটা এন্টারটেন করা যাবে এই ভিত্তিতে, কারণ যে পোর্শনগুলো হাইকোর্টের জাজমেন্টে সুপ্রিম কোর্ট আপহোল্ড করেছে সেটা এখানে করা যাবে, এর জন্য সুপ্রিম কোর্টের পারমিশন লাগবে না। তা সোমবার দিন বিচারপতি দেবাংশু বসাক আর সাব্বার রশিদি মামলাটা রেখেছেন আগামী সোমবার। এবারে আগামী সোমবার শুনানি হবে। আমাদের মেনে রাজ্য সরকার এবং স্কুল সার্ভিস কমিশনের সাবমিশন শেষ হয়ে গেছে এই বিষয়ে, মেনটেনেবিলিটি অফ কন্টেম্প্ট। সেদিন আমাদের সাবমিশন হবে, তারপরে দেখা যাক কি দাঁড়ায়, কোর্ট কি ডিসিশন নেয়। যেটা দেখুন, এখানে যোগ্য অযোগ্যদের তো গুলিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে, এটা হাইকোর্টে হোক বা সুপ্রিম কোর্টে হোক, কন্টেম্পটা হবেই। সেটা এখন কোন কোর্টে হবে সেটা হলো বিচার্য বিষয়, যেহেতু সুপ্রিম কোর্টের কিছু মডিফিকেশন এখানে আছে। যদি হাইকোর্টে না হয়, আলটিমেটলি দেখা যায় সুপ্রিম কোর্টে কন্টেম্পট হবে। এই যে কন্টেম্প প্রসিডিংস ইস্যু হবে এটা কিন্তু সঠিক। এবার আইদার সেটা হয়তো হাইকোর্টে হতে পারে, বা হাইকোর্টে যদি না হয় তাহলে হয়তো সেটা সুপ্রিম কোর্টে গিয়েও হবে। এখন এই যে কন্টেম্প প্রসিডিংস এর মাধ্যমে যে টাকা রিকভারির কথা বলা হবে, তো সেই সমস্ত টাকা রিকভারি কাদের ক্ষেত্রে বলা হবে, বা কোন কোন ক্যান্ডিডেটরা টাকা রিকভারি, যারা টেন্টেড ক্যান্ডিডেট তারা, এখানে ওএমআর আছে, আউট অফ প্যানেল আছে, এক্সপায়ারি অফ প্যানেল আছে, ওএমআর যারা এরা এই ক্যাটাগরির মধ্যে যারা পড়ছে তারা, এটা খুব স্পষ্ট এবং আপেল্ড বাই দ্য সুপ্রিম কোর্ট। এই যারা টেন্টেড ক্যান্ডিডেট তাদের 4 সপ্তাহ সময় দেওয়া হয়েছে, ঠিক আছে, 4 সপ্তাহ সময় দেওয়া হয়েছে যে টাকাটা 12% সুদ সহ ফেরত দিতে হবে। যদি তারা ফেরত না দেয় তাহলে ডিআই যারা আছে, ডিস্ট্রিক্ট ইন্সপেক্টর অফ স্কুলস যারা আছে, সেই ডিস্ট্রিক্ট ইন্সপেক্টর অফ স্কুলস তারা তাদের লিস্ট সমস্ত কিছু দিয়ে, কারা টাকা দিল না দিল দিয়ে তারা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের কাছে জমা দেবে। ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট ল্যান্ড রেভিনিউ রিকভার করতে যে প্রসেস বলা আছে সেই প্রসেসে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট এই সব ক্যান্ডিডেটদের থেকে টাকাটা রিকভারি করবে, যবে থেকে মাইনে পেয়েছে তবে থেকে। এখন এখানে সরকারের তরফ থেকে গুলিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে যোগ্য অযোগ্য, এটা একটা বিষয়। দ্বিতীয় বিষয় হচ্ছে হলো টাকা এই জন্য ফেরত হবে কারণ টাকা ফেরতের অলরেডি কলকাতা হাইকোর্ট একটা অর্ডার দিয়েছিল। কলকাতা হাইকোর্ট টাকা ফেরতের জন্য একটা অর্ডার দিয়েছিল মন্ত্রী পরেশ অধিকারীর মেয়েকে। সেই অর্ডার সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ হয়েছিল এবং সুপ্রিম কোর্ট সেই অর্ডার আপহেল্ড করেছে। তো তাই জন্য যখন পরেশ অধিকারীর মেয়েকে টাকা ফেরত দিতে হয়েছে, সিরিয়ালি যারা আছে, কারণ পরেশ অধিকারীর মেয়ে অঙ্কিতা অধিকারী একদম অ্যাপারেন্ট টেন্টেড মানে একটা সিলেকশন প্রসেসে, আমি জানি না এগুলো যারা তৃণমূল করে তারা বলতে পারবে, যারা এই সরকারি দলের সাথে আছে। অনেক দেখুন রকম দুর্নীতি হয় আমার জীবনে বা ভারতবর্ষে বিচার ব্যবস্থার ইতিহাসে এরকম হয়েছে বলে আমি অন্তত শুনিনি, আমি জানি না অন্য কেউ শুনেছি কিনা। সে পরীক্ষাতেই বসেনি, তার হয়ে গেল ওয়েটিং লিস্ট 1 তার সাবজেক্ট। মানে অ্যাপয়েন্টমেন্টটা একদম ফ্রম দ্য ভেরি ইনিশিয়েশনই ফ্রড। সে পাবলিক এক্সচেকারের টাকা তো নিতে পারে না, সে টাকাটা ফেরত দিয়েছে। এখন যেটা তাকে ওই টাকাটা যবে ফেরত দিয়েছে সেখান থেকে 12% সুদটাও আবার তাকে দিতে হবে, আর বাকিরা ওইটা দেওয়া বাকি আছে। মেন টাকাটা ফেরত দিয়ে দিয়েছে। হাইকোর্ট তো সুদ চাইনি, সিঙ্গেল বেঞ্চ চাইনি, ডিভিশন বেঞ্চ চেয়েছে, সুপ্রিম কোর্ট আপিল করেছে। 12% সুদে, এখানে এটা তো পাবলিক মানি, এটা তো কারোর পার্সোনাল মানি না, এটা হলো সরকারের টাকা। আজ সরকারে তৃণমূল আছে, কাল সরকারে অন্য রাজনৈতিক দল আসবে, আবার পরশু সরকারে অন্য রাজনৈতিক দল আসবে। কোন রাজনৈতিক দল আসবে কেউ তো জানে না। তাই টাকাটা সরকারের, মানে আপনার আমার করের টাকা, সে টাকা তো ফেরত দিতে হবে। তো যারা জালিয়াতি করে চাকরি পেয়েছে তারা টাকা নিয়ে বসে থাকবে, হয়নি। সেই টাকা প্রত্যেককে ফেরত দিয়ে ল্যান্ড রেভিনিউর যা সিস্টেম আছে সেইভাবে ফেরত দেবে। আমাদের যে জাজমেন্ট বেরিয়েছে সেই জাজমেন্টে পরিষ্কার করে বলা আছে লিস্ট পাবলিকেশনের কথা। কিছুদিন আগে রাজ্যের যে শিক্ষামন্ত্রী ছিলেন তিনি যে প্রেস কনফারেন্স করে বলল যে আমরা 21 তারিখ নাগাদ
পুরো লিস্ট বার করে দেবো, কিন্তু দেখা গেল 21 তারিখ পেরিয়ে গেল, কোনো রকমের কোনো লিস্ট তারা আজ পর্যন্ত বার করতে পারলো না, এবং এখন বলছে যে আমরা কোনো রকমের কোনো লিস্ট বার করব না। না, যেটা দাবি উঠেছে আমি যেটা শুনলাম, আর জাজমেন্টে যেটা আছে একটু ভিন্ন। দাবি উঠেছে হলো যোগ্য এবং অযোগ্যদের লিস্ট বার করা, উইথ সার্টেনিটি যে কারা যোগ্য কারা আনটেন্টেড, সেটা রাস্তা থেকে দাবি উঠেছে। মানুষের দাবি ট্রান্সপারেন্সি মেনটেন করার জন্য সেই লিস্ট প্রকাশ করা যেতেই পারে, কারণ এই লিস্টটা প্রকাশ করা উচিত বলে আমি মনে করি। নতুন পরীক্ষা হবে, কারা পরীক্ষায় বসবে? এই টেন্টেড গুলো তো পরীক্ষায় বসতে পারবে না, হাইকোর্ট সুপ্রিম কোর্ট জানিয়ে দিয়েছে। আর কোর্টে যে অর্ডারটা হয়েছে সেটা হলো ওএমআর প্রকাশ করার অর্ডার। 25 লক্ষ ওএমআর, 22 লক্ষ ওএমআরই প্রকাশ করতে হবে। এই অর্ডারটা সুপ্রিম কোর্ট আপিল করেছে। এটা কিন্তু কোর্টের অর্ডারে একদম স্পেসিফিক আছে। শিক্ষামন্ত্রী কি বলছেন দেখুন, ওনার কথার আমি কোনো উত্তর দিতে চাই না, কারণ আমি ব্যক্তিগতভাবে মনে করি যে শিক্ষামন্ত্রীর কোনো কথা বলার কোনো ক্ষমতাও নেই, যা বলার চিফ মিনিস্টার বলছেন। আচ্ছা, এখানে আমাদের প্রশ্ন, যদি টেন্টেড এবং আনটেন্টেড যদি আলাদা করা না যায়, তাহলে সুপ্রিম কোর্ট যেহেতু বলেছে যারা টেন্টেড ক্যান্ডিডেট তাদের পরবর্তী সিলেকশন প্রসেসে পার্টিসিপেট করতে দেওয়া যাবে না, যদি আলাদাই না করা যায় তাহলে তো প্রত্যেকে আবার সেই আগের মতোই দেখুন, সিলেকশন এটা আলাদা এক চান্সে হয়ে যাবে। তার কারণ হচ্ছে হলো যে এসএসসি এখানে চেপে রাখতে পারবে না। সুপ্রিম কোর্ট কারা টেন্টেড হিসাবে ধরবে তার একটা ল্যান্ডমার্ক দিয়ে দিয়েছে, তার একটা মার্কিং হাইকোর্টের অর্ডারের মধ্যেও ছিল, তার একটা মার্কিং। এরা পরীক্ষায় বসতে পারে, কারণ সুপ্রিম কোর্ট ক্যাটাগরিটা দুটো ক্যাটাগরিতে ভাগ করেছে, বারবার বলছি। টেন্টেড আনটেন্টেড বলে যেটা বাজারে চলছে, এই ক্যাটাগরিতে কিন্তু সুপ্রিম কোর্ট ভাগ করেনি। সুপ্রিম কোর্ট ভাগ করেছে হলো টেন্টেড, সেকেন্ড ভাগটা হলো ক্যান্ডিডেট নট স্পেসিফিক্যালি ফাউন্ড টু বি টেন্টেড। অনেকে আইন জানেন না, বা অনেকে বোঝেন না, বা বিয়ে আছে, কারণ আইন জগতে তো সবাই সবটা বুঝতে পারবেন না। দ্বিতীয় ক্যাটাগরিটা হলো ক্যান্ডিডেট নট স্পেসিফিক্যালি ফাউন্ড টু বি টেন্টেড। এই টেন্টেড যাদেরকে সুপ্রিম কোর্ট ধরেছে তাদের স্পেসিফিকেশনই সুপ্রিম কোর্ট করে দিয়েছে এবং হাইকোর্টও করে দিয়েছে, কাদের থেকে টাকা রিকভারি হবে এবং কারা একদম পরীক্ষাতেই বসতে পারবে না, সেটা অর্ডার পড়লেই যে কেউ দেখতে পাবে।